গ্রামের বাঁওড়ের মধ্যে নৌকো ঢুকেই জল ঝাঁঝির দামে আটকে গেল। কানুনগো হেমেনবাবু বললেন, বাবলা গাছটার গায়ে কাছে জড়িয়ে নাও হে। বাইরের নদীতে ভাটার টান ধরেছে। নাটা কাঁটার ঝোপের নিচে জল সরে গিয়ে একটু একটু করে কাদা বার হচ্ছে। হেমেনবাবু বললেন, একটুখানি নেমে দেখবেন না কোথায় পিন ফেলা হয়েছে? যত শিগগির খানপুরিটা শেষ হয়ে যায়। এমন সুন্দর বিকেলটাতে আর কাজ করতে ইচ্ছে হলো না। পিছনের নৌকো থেকে লোকজনেরা নেমে জায়গা ঠিক করে সেখানে তাঁবু ফেলবে। জরিপের বড় সাহেবরা শিগগিরই সদর থেকে আসবেন, তাই কথা আছে। কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হয় সকলের সেই দিকেই ঝোঁক। সাব ডেপুটি নৃপেনবাবু কাজ শেখবার জন্য এই প্রথম খানাপুরীর অর্থাৎ মাপজোক করে জমি রেকর্ড করার কাজে এসেছিলেন। বয়স বেশি নয়, ছোকরা, কিন্তু মাঝ নদীতে নৌকো দুললেই তাঁর অত্যন্ত ভয় হচ্ছিল। বোধহয় ভয়কে ফাঁকি দেবার জন্যেই তিনি এতক্ষণ ছইয়ের মধ্যে ঘুমিয়ে পড়বার ভান করেছিলেন। এবার ডাঙায় নৌকো লাগাতে তিনি ছইয়ের ভেতর থেকে বার হয়ে এলেন এবং একটু পরে হেমেনবাবুর সঙ্গে কথায় কথায় কি নিয়ে বেশ একটু তর্ক শুরু করলেন। নৃপেনবাবুকে বললাম, টেনান্সি অ্যাক্ট কচকচিতে আর দরকার নেই, তার চেয়ে বরং চলুন নেমে তাঁবুর জায়গা ঠিক করা যাক, কাল সকালেই যাতে কাজ আরম্ভ করা যায়। চৈত্র মাস যায় যায়, গ্রাম্য নদীটির দুপাড় ভরে সবুজ সবুজ লতানো গাছে নীল পাপড়ি বন অপরাজিতা ফুল ফুটে আছে। বাঁশ ঝাড় কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে, তলায় আকন্দ ঘেঁটু ফুলের বন ফুলের ডালি মাথায় নিয়ে ঝিরঝিরে বাতাসে মাথা দুলাচ্ছে। দুধারে রোদ পড়া কটা ঘাসওয়ালা মাঠের মাঝে পত্রবিরল বাবলা গাছে গাংশালিকের ঝাঁক কিচকিচ করছে। নদীর বাঁপাড়ের গর্তের মধ্যে তাদের বাসা। মাকাললতার ঝোপের তলায় জলের ধারে কোথাও কোথাও উঁচু উঁচু বনমূলোর ঝাড়। তাদের কুচো কুচো হলুদ ফুল থেকে জায়ফলের মতো একটা ঘন গন্ধ উঠছে। বেলা আরেকটু পড়লে আমরা সেই বাঁওড়ের ধারের মাঠে তাঁবুর জায়গা কোথায় ফেলা হবে দেখতে গেলুম। নদীর ধার থেকে গ্রাম একটু দূর হলেও গ্রামের মেয়েরা নদীতেই জল নিতে আসে। আমরা যেখানে নৌকোখানা বাঁধছিলাম তার বাঁধারে খানিকটা দূরে মাটিতে ধাপ কাটা কাঁচা ঘাট। গ্রামের একজন বৃদ্ধ বোধহয় নদীতে গ্রীষ্মের দিনের বৈকালে স্নান করতে আসছিলেন। তাকে আমরা জিজ্ঞেস করলুম, রসুলপুর কোন গাঁখানার নাম মশাই? সামনের এটা না ওই পাশে? তিনি বললেন, আগে না, এটা কুমুরে, পাশের ওটা আমডাঙা। রসুলপুর হলো এই গাঁগুলোর পেছনে, কোষ দুই তফাৎ। আপনারা? আমাদের পরিচয় শুনে বৃদ্ধ বললেন, এই মাঠটাতেই আপনারা তাঁবু ফেলবেন? আপনাদের জরিপের কাজ শেষেতে তাও তো 5-6 মাস ধরুন। আমরা বললুম, তা তো হবেই, বরং তার বেশি। বৃদ্ধ বললেন, এখানটা একটা ঠাকুরের স্থান, গাঁয়ের মেয়েরা পুজো দিতে আসে। বরং আরেকটু সরে গিয়ে নদীর মুখের দিকে তাঁবু ফেলুন, নইলে মেয়েদের একটু অসুবিধে। বৃদ্ধের নাম ভুবন চক্রবর্তী। জরিপ আরম্ভ হয়ে গেলে নিজের দরকারে চক্রবর্তী মশাই দলিলপত্র বগলে অনেকবার তাঁবুতে যাতায়াত শুরু করে দিলেন। সকলের সঙ্গে তাঁর বেশ মেশামেশি আলাপ পরিচয় হয়ে গেল। তাঁর পৈতৃক জমি অনেকে নাকি ফাঁকি দিয়ে দখল করেছে। আমাদের সাহায্যে এবার যদি সেগুলোর একটা গতি হয়।
এইসব ধরনের কথা তিনি আমাদের প্রায়ই শোনাতেন। আমি সেখানে বেশি দিন ছিলুম না। খানপুরীর কাজ আরম্ভ হয়ে গিয়েছে। আমি সেদিনই ফিরে আসব। জোয়ারের অপেক্ষায় নৌকো ছাড়তে দেরি হতে লাগলো। চক্রবর্তী মশাইও সেদিন উপস্থিত ছিলেন। কথায় কথায় জিজ্ঞেস করলুম, এটাকে বউচণ্ডীর মাঠ বলে কেন চক্রবর্তী মশাই? আপনাদের কি কোনো? নৃপেনবাবুও বললেন, ভালো কথা বলুন তো চক্রবর্তী মশাই, বউচণ্ডী আবার কি? শুনিনি তো কখনো। আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মশাইয়ের মুখে একটা অদ্ভুত গল্প শুনলুম। তিনি বলতে লাগলেন, শুনুন তবে, এটা সেকালের গল্প। ছেলেবেলায় আমার ঠাকুরমার কাছ থেকে শোনা। এ অঞ্চলের অনেক প্রাচীন লোকে এ গল্প জানে। সেকালে এ গ্রামে এক ঘর সম্পন্ন গৃহস্থ বাস করতেন। এখন আর তাদের কেউ নেই। তবে আমি যে সময়ের কথা বলছি সে সময়ে তাদের বড় শরিক পতিত পাবন চৌধুরী মশায়ের খুব নাম ডাক ছিল। এই পতিত পাবন চৌধুরী মশাই যখন তৃতীয় পক্ষের বিয়ে করে ঘরে আনলেন নতুন বউ, তখন তার বয়স 50 পার হয়ে গিয়েছে। এমন যে বিশেষ বয়স তা নয়, বিশেষত ভোগের শরীর। 50 বছর বয়স হলেও চৌধুরী মশাইকে বয়সের তুলনায় অনেক ছোট দেখাতো। বউ দেখে বাড়ির সকলেই খুব সন্তুষ্ট হলো। তৃতীয় পক্ষের বউ বলে চৌধুরী মশাই একটু ডাগর মেয়ে দেখেই বিয়ে করেছিলেন। নতুন বউয়ের বয়স ছিল প্রায় 17-র কাছাকাছি। বউয়ের মুখের গড়নটি বড় সুন্দর। মুখের ছাঁচ যেন হরতনের টেক্কাটির মতো। চোখ দুটি বেশ ডাগর। ভাষা ভাষা মুখে চোখে ভারী একটা শান্ত ভাব। নতুন বউয়ের কাজকর্ম আর ধীর শান্ত ভাব দেখে পাড়ার লোকে বললে, এরকম বউ এ গাঁয়ে আর আসেনি। সে মাটির দিকে চোখ রেখে ছাড়া কথা বলে না। অল্প বয়সের খুড়শাশুড়ি দলের সামনেও ঘোমটা দেয়। সকলে বললে, যেমন লক্ষ্মীর মতো রূপ তেমনই গুণ। মাস 2-3 পরে কিন্তু একটা বড় বিপদ ঘটল। সকলে দেখলে বউটির আর সব ভালো বটে, একটা কিন্তু বড় দোষ। সে কিছুতেই স্বামীর ঘেঁষ নিতে চায় না, প্রাণপণে এড়িয়ে চলতে চায়। প্রথম প্রথম সকলে ভেবেছিল নতুন বিয়ে হয়েছে, ছেলে মানুষ, তাই বোধহয় এই রকম করে। ক্রমে কিন্তু দেখা গেল যে কোনো পুরুষ মানুষ দেখলেই সে কেমন ভয়ে কাঁপে। বাড়িতে যেদিন যজ্ঞী কি বড় কাজকর্মে বাইরের লোকের ভিড় হয়, সেদিন ঘর থেকে আর বারই হয় না। স্বামীর ঘরে কিছুতেই তো যেতে রাজি নয়। মাসে 2 দিন কি 1 দিন সকলে আদর করে গায়ে হাত বুলিয়ে পাঠাতে যায়। সে জনে জনের পায়ে পড়ে, এর ওর কাছে কাকুতি মিনতি করে, কিছুতেই বুঝ মানে না। পুরুষ মানুষের গলার স্বর শুনলেই কেমন যেন আড়ষ্ট হয়ে পড়ে। অনেক করে বুঝিয়ে সুজিয়ে সকলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিয়ে দৌড় দিলে। চৌধুরী মশাই অনেক রাতে ঘরে ঢুকে দেখেন তাঁর তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে ভয়ে ঠক করে কাঁপছে। এরপর আর কিছুতেই কোনো দিন সে স্বামীর ঘরে যেতে চাইতো না। বাড়ি শুদ্ধ লোকের হাতে পায়ে পড়ে বেড়াতে লাগলো। সকলকে বলে, আমার বড্ড ভয় করে, আমাকে ওরকম করে আর পাঠিও না, তোমাদের পায়ে পড়ি। বোঝাতে বোঝাতে বাড়ির লোক হয়রান হয়ে গেল। দিন কত গেল,
একদিন তাকে সকলে মিলে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বার থেকে দৌড় বন্ধ করে দিলে। তারা ঠিক করলে এই রকম দিতে দিতে ক্রমে লজ্জা ভাঙবে, নইলে কতদিন আর ন্যাকামি ভালো লাগে। ভোরে উঠে সকলে দেখলে ঘরের মধ্যে বউ নেই, বাড়ির কোথাও নেই। নিকটে বাপের বাড়ির গাঁ, সেখানে পালিয়ে গিয়েছে ভেবে লোক পাঠানো হলো। এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে, তখন রাখালেরা গরু চড়াতে এসে দূর থেকে কতদিন দেখেছে মাঠের ধারে বনের মধ্যে নিভৃত দুপুরে বাঁশ বনের ছায়ায় কে যেন শুয়ে আছে। কাছে গেলে কেউ কখনো দেখতে পায়নি। কতদিন সন্ধ্যার সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে যেতে যেতে শুনেছে অন্ধকার ঝোপের মধ্যে যেন একটা চাপা কান্নার রব উঠেছে। সুমুখ জ্যোৎস্না রাতে অনেকে নদীর ঘাট থেকে ফেরবার পথে ছাতিম গাছের নিচু ডালের তলা দিয়ে যেতে যেতে দেখেছে দূর মাঠে সন্ধ্যার আবছায়া জ্যোৎস্নার মধ্যে দিয়ে সাদা কাপড় পরে কে যেন ক্রমেই দূরে সরে যাচ্ছে। তার সমস্ত গায়ের সাদা কাপড়ে জ্যোৎস্না পড়ে চিকচিক করতে থাকে। মাঠে তখন সন্ধ্যা ঘনিয়ে আসে। ফুলে ভরা নাগকেশর গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয় যে খানিকটা আগে এখানে দাঁড়িয়ে ডাল নিচু করে ফুল পেড়ে নিয়ে গেছে। তার ছোট ছোট পায়ের দাগ। ঝোপ সেখানে বড় ঘন, সেই দিকেই সে চলে গিয়েছে। মাঠের ধারে এই ছাতিম গাছের তলায় উলোচণ্ডীতলা। চৈত্র সংক্রান্তিতে গ্রাম্য বধূরা পিঠে কাঁচা দুধ আর নতুন আখের গুড় নিয়ে বউচণ্ডীর পুজো দিতে আসে। বউচণ্ডী সকলের মঙ্গল করেন, অসুখ হলে সারিয়ে দেন। নতুন প্রসূতি স্তনে দুধ শুকিয়ে গেলে ওর কাছে পুজো দিলে আবার দুধ হয়। কচি ছেলের সর্দি সারে, ছেলে বিদেশে থাকবার সময় চিঠি আসতে দেরি হলে পুজো মানত করার পরে শিগগির সুসংবাদ আসে। মেয়েদের বিপদে আপদে তিনি সকলকে বিপদ আপদ থেকে উদ্ধার করে থাকেন। চক্রবর্তী মশাইয়ের গল্প শেষ হলো। তারপর আরও নানা কথাবার্তার পর তিনি ও আর সকলে উঠে চলে গেলেন। বেলা বেশ পড়ে এসেছে। সন্ধ্যার বাতাসে ছাতিম বনে সুরসুর শব্দ হচ্ছে। গ্রামীণ মাঠটা অনেক দূর পর্যন্ত উঁচু নিচু ঢিপি আর ঘেঁটুপোলের বনে একেবারে ভরা। বাঁদিকে দূরে একটা পুরনো ইটের পাঁজার খানিকটা ঘন জিউলি গাছের সারির মধ্যে দিয়ে চোখে পড়ে। নৌকুর গুলইয়ে বসে আসন্ন সন্ধ্যায় ৮০ বছর আগেকার পলাতক গ্রামবধূর ইতিহাসটা ভাবতে লাগলুম। মাঝে মাঝে উঁচু ঢিবির ওপরকার ঘেঁটু ফুলের ঘন বনের দিকে চেয়ে মনে হলো সারা দিনমান সে হয়তো ওর মধ্যে লুকিয়ে বসে থাকে। কেবল গভীর রাত্রে লুকোনো জায়গা থেকে বেরিয়ে আসে। মাঠের মধ্যে বটগাছের তলায় চুপ করে বসে আকাশের তারার দিকে তাকিয়ে থাকে। এক আশ্চর্য! পাশের ঝোপের ফুটন্ত বন অপরাজিতা ফুলের রঙের সঙ্গে রং মিলিয়ে নদী বয়ে যায়। ছাতিম বনে পাখিরা ঘুমের ঘোরে গান গেয়ে ওঠে। ওপার থেকে হু হু করে হাওয়া বয়। সে ভয়ে ভয়ে মাঝে মাঝে পূব দিকে চেয়ে দেখে ভোরের আলো ফুটবার দেরি কত।
সন্ধ্যা হয়ে গেল। বনের ওপর নবমীর চাঁদ উঠল। একটু পরে জোয়ার পেয়ে আমাদের নৌকো ছাড়া হলো। জলের ধারের আঁধার ভরা নিভৃত ঝোপের মধ্যে থেকে সত্যিই যেন একটা চাপা কান্নার রব পাওয়া যাচ্ছিল। সেটা হয়তো কোনো রাত জাগা বনের পাখির, কি কোনো পতঙ্গের ডাক। বাঁওড়ের মুখ পার হয়ে যখন আমরা বাইরের নদীতে এসে পড়েছি, তখন পিছন ফিরে চেয়ে দেখি নির্জন গ্রামের মাঠে সাদা কুয়াশার ঘোমটা দেওয়া ঝাপসা জ্যোৎস্না রাত্রি অল্প অল্প লুকিয়ে চোরের মতো আত্মপ্রকাশ করছে। অনেক কাল আগেকার সেই লজ্জা কুণ্ঠিতা ভীরু পল্লীবধূটির মতো। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।